আজ কি থাকছে? সরকারের পৃষ্ঠপোষকতাতেই কি গঠিত হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি? কি ব্যাখ্যা দিচ্ছে দলটি? এই সরকারের কোনো না কোনোভাবে এক ধরনের অংশীদারিত্ব রয়েছে। সুযোগ সুবিধা বা সহযোগিতার কথা যেটা বলেন প্রশাসনিকভাবে, সেটা তো সবগুলা দলই মোটামুটিভাবে পাচ্ছে। বিবিসি প্রবাহে আজকের অতিথি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলীম। আরও থাকছে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানে নানা বিতর্ক, প্রস্তুতি নিয়ে কি বলছে নির্বাচন কমিশন। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের নতুন রাজনৈতিক দল গঠনের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়ক আর তরুণদের নিয়ে গঠিত দলটি সরকারি পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছে কিনা উঠছে এমন প্রশ্ন। অনেকে একে কিংস পার্টি বলেও আখ্যায়িত করছেন। আবুল কালাম আজাদ জানাচ্ছেন কেন এমন বিতর্ক আর এ নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছে দলটি। একটি নতুন রাজনৈতিক দলের এমন আত্মপ্রকাশ বাংলাদেশে নজিরবিহীন। তবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র ও তরুণদের সৃষ্ট জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই সরকার সমর্থিত দল হিসেবে অভিহিত হয়েছে। কেউ কেউ তাদের বলছে কিংস পার্টি। বিভিন্ন সরকারের সময় 111-এর সময় আমরা দেখেছি এরকম কিংস পার্টি বা সরকারের বা গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে সেই ধরনের দল কিন্তু এরকম জনপ্রিয়তা, এরকম জনসমর্থন আসলে পায়নি। আমাদের যে খুব অল্প সময়ে যে জনপ্রিয়তা, জনসমর্থন, সেটা কিন্তু সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে, গণ অভ্যুত্থানের ফসল আকারেই আপনাকে এই রাজনৈতিক দলটা দেখতে হবে। 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আসা নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তারপরেও বেশ কয়েকটি কারণে এই দলটি সরকারের সমর্থনপুষ্ট কিনা এবং পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একটি হলো এই মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশের দিন লোকজন জড়ো করতে যে সুযোগ সুবিধা পাওয়া গেছে সেটি, আর ছাত্রনেতাদের দুজন এখনও সরকারের উপদেষ্টা পদে বহাল রয়েছেন। তারা যেরকম করে বলেছিল বিশাল সমাবেশ করবে, 3 লাখ লোক ইত্যাদি, তো হয়নি। যেটুকু হয়েছে তার পেছনে মিনিমাম 50% গভর্নমেন্টের সাপোর্ট। তাহলে আপনি ওই প্রশ্নটা করতেই পারেন। আর এরা মানে এখনও তো সবই ক্ষমতা ছেড়েছে তা না, নাহিদ রিজাইন করেছে, কিন্তু আরও যারা যারা আসবে বা যারা অলরেডি অ্যাক্টিভ আছে এই পলিটিক্যাল প্রসেসে, তারা তো ক্ষমতায় আছে। এগুলো তো মানুষ দেখছে। মানুষের কাছে মেসেজটা গেছে যে সরকারের থেকে এই দলটা করা হচ্ছে। তো এটা যদি কিংস পার্টিতে রূপান্তরিত হয় তাহলে মানুষের মধ্যে সন্দেহ থাকবে, তারা নির্বাচনে গেলে এই সরকারই যদি নির্বাচন পরিচালনা করে কতখানি লেভেল প্লেইং ফিল্ড হবে, এটা মানুষের কাছে অনেক প্রশ্নের উদ্যোগ হবে। জাতীয় নাগরিক পার্টি দাবি করছে সরকারি সমর্থনে তাদের দল প্রতিষ্ঠিত হয়নি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাও দাবি করেছেন দল গঠনে সরকারের কোনো সমর্থন নেই। সরকারটা সকলের সমর্থনে তৈরি হয়েছে এবং এই সরকারের কোনো না কোনোভাবে এক ধরনের অংশীদারিত্ব রয়েছে। সুযোগ সুবিধা বা সহযোগিতার কথা যেটা বলেন প্রশাসনিকভাবে, সেটা তো সবগুলা দলই মোটামুটিভাবে পাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, সেক্ষেত্রে প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করতেছে। তাহলে এই বাস্তবতাটা আমাদের মাথায় রেখেই আসলে কথা বলতে হবে আমি মনে করি। তো এই দলকে আসলে কিংস পার্টি সেটা আসলে বলার আসলে সুযোগ নেই। নতুন দল এনসিপি সরকারের সমর্থনের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে অভ্যুত্থানকারী ছাত্রদের প্রভাব এবং মতামতের প্রাধান্য দিচ্ছেন। গত 6 মাসে নাগরিক পার্টির নেতৃত্বে থাকা তরুণদের প্রতি পুলিশ প্রশাসনের সুনজর থাকার বিষয়টিও সামনে আনা হচ্ছে। ভবিষ্যতে এরকম সরকারি সমর্থন না থাকলে দলটির চেহারা কি দাঁড়াবে সে প্রশ্নও উঠেছে। সরকারের একটা প্রচণ্ড সমর্থন তো এখন পর্যন্ত আছে, ডক্টর ইউনূসের কারণে হোক অথবা এত বড় অভ্যুত্থানের বিজয়ের উপরে তারা দাঁড়িয়ে আছে। যখন এটা থাকবে না তখন এটা দেখবার বিষয়। গত 6 মাসের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেকের মধ্যে সুবিধাবাদী একটা প্রবণতা গড়ে উঠেছে এবং সুবিধা নেওয়ারই একটা প্রবণতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকারে না থাকলে আপনার এ দল দাঁড়াবে না, এটা শতভাগ লিখে দেওয়া যায়। এটা যদি নেতৃবৃন্দ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে তাদের উচিত পদত্যাগ করে সেটা দেখানো যে পদত্যাগ করে তারা সরকার বাইরে থেকে একটা দল করতে পারে।
গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র তরুণদের দল বাংলাদেশে রাজনীতি, রাষ্ট্র এবং সংবিধানকে আমূল বদলে ফেলার ঘোষণা দিয়েছে। দলটির প্রধান নেতা বলছেন, তাদের আদর্শ কর্মসূচিগুলোই ভবিষ্যতে জনসমর্থন নির্ধারণ করবে। যে ধরনের সমালোচনা হচ্ছে সেটা থেকে আমরা শিখতেছি, সমালোচনাগুলো নিতেছি, আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করতেছি এবং ছাত্রদের নাম ব্যবহার করে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ছাত্রদেরকে অনেক পরিকল্পিতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে এই এখন আমাদের দলে যেই যারা নারীরা যুক্ত হয়েছে একদম সামনের সারিতে, সেই নারীদেরকে এখন লক্ষ্য করে কিন্তু অনেক অপপ্রচার চালানো হচ্ছে, বুলিং করা হচ্ছে যাতে আমাদের সাথে নারীরা যুক্ত না হয়। তো এই ধরনের অনেক আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের সেই জনসমর্থনটা আছে এবং আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে সেটা প্রমাণ করতে হবে, তাহলেই মানুষের সেই সমর্থনটা আমরা ধরে রাখতে পারবো। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। যদিও আগামী নির্বাচন, রাষ্ট্র ও সংবিধান নিয়ে তাদের আদর্শের সঙ্গে বিএনপির মতো দলের মতপার্থক্য দেখা যাচ্ছে প্রথম থেকেই। আর ভবিষ্যতে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগও হতে পারে বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির চলার পথ যে কঠিন, সেটি অনেকের কাছেই স্পষ্ট। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। শামীম রেজা, শুরুতে আপনার কাছে আসি। জাতীয় নাগরিক পার্টির পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে এরকম আলোচনা হচ্ছে, আবার সেই সমর্থন না থাকলে পরে মাঠের রাজনীতিতে তারা আসলে কেমন হবে সেটা নিয়েও নানা রকম আলোচনা হচ্ছে। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। না, আপনি ষড়যন্ত্র তত্ত্বের বাইরে এসে যদি দেখেন যে শিক্ষার্থীরা যখন শিক্ষার্থী পরিচয়ে ছিলেন, আমরা কোনো রাজনৈতিক পরিচয় বা দলের পরিচয় তাদের দেখিনি, তখন কিন্তু বলা হয়েছিল যে এরাই সরকারকে বসিয়েছে বা সরকারকে অনুমোদন দিয়েছে, এবং সরকার প্রধানও কিন্তু একাধিকবার বলেছেন যে তাদের কারণেই তিনি দায়িত্ব নিয়েছেন এবং তাদের রাজনৈতিক দল গঠনে যে একটা অধিকার আছে এই কথাও তিনি সাক্ষাৎকারে বলেছেন, প্রয়োজনীয়তা নিয়েও তিনি কথা বলেছেন। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন যে যখনই সরকার কোনো সংকটে পড়তে যাচ্ছিল প্রথম দিকে, তখনই সদল বলে শিক্ষার্থী বা তরুণ যারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন, নেতৃস্থানীয় ছিলেন, তারা গিয়ে সংকট মোচনের একটা ভূমিকা পালন করেছেন। হয়তো কেউ দাবি নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, তখন তারাই কিন্তু এগিয়ে গেছেন যারা আজকের এই এনসিপির নেতা, এবং তারা মধ্যস্থতার ভূমিকা পালন করছেন, আলোচনা করছেন, তার মধ্যে একটা যোগাযোগ আছেই। সেই যোগাযোগের প্রেক্ষাপটেই তারা দল গঠন করলেন, এবং এই দল গঠনের পরে মনে রাখতে হবে যে তার যে মাঠে চাপ সৃষ্টি করতে পারে বা এক ধরনের আপনি যদি বলতে পারেন যে নাগরিক পর্যায়ে এটা জারি রাখতে পারে তাদের নীতি আদর্শ, সেক্ষেত্রে আমরা অন্তত 3টা সংগঠনের অস্তিত্ব দেখতে পাচ্ছি। কারণ নাগরিক কমিটি এখনো বিলোপ করা হয়নি, বৈষম্য বিরোধী যে যারা ছিলেন তাদের অবস্থা কি সেটা এখন আমরা জানি না, কোনো ঘোষণা নেই, এবং ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠন আরেকটা দাঁড়িয়েছে। এখন যদিও তারা বলছেন যে তারা অন্তত ক্যাম্পাস ভিত্তিক যারা, যে তারা স্বতন্ত্র থাকবেন, স্বাধীন থাকবেন, প্রয়োজনীয় সমালোচনা করবেন, কিন্তু নীতিগত এবং আদর্শিক দিক দিয়ে সম্ভবত এই 3টা সংগঠনের মধ্যে একটা যোগাযোগ আছে। এরকম যদি পরিস্থিতিটা হয় তাহলে তো স্বাভাবিক বিভিন্ন ধরনের আলোচনা উঠবেই, কথা উঠতেই থাকবে, এবং যিনি দলের প্রধান হিসাবে হাল ধরেছেন তিনি এই কিছুদিন আগে পর্যন্ত কিন্তু সরকারেরই অংশ ছিলেন এবং নীতি নির্ধারকদের একজন ছিলেন, যিনি এখন সরকারের সমালোচনাও করেছেন অন্য একটা বিষয়ে, সম্ভবত খুব বেশি ঘন্টা আগে হবে না। তো এইটা যেমন একটা দিক। আর একটা দিকে আপনি যে প্রশ্নটা করছেন যে ভবিষ্যতে কি হবে, আবার আমি ওই আলোচনাতে আসব যে শুরুতে তারা যে একটা অরাজনৈতিক পরিচয়, একটা বিপ্লব সংগঠিত করেছেন নেতৃস্থানীয় তরুণ তারা, কারণ এখন সবাইকে আর ছাত্র পরিচয় বলা যাবে না, তারা এখন দল করেছেন, অর্থাৎ দল, তরুণদের দল আপনি এইভাবেই বলতে পারেন, এবং তাদের এই প্রতিটা বক্তব্য কিন্তু এখন রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে, কারণ সেটা রাজনৈতিক দল, অতএব রাজনৈতিক দলের বক্তব্যগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা হবার তো সম্ভাবনা থাকবেই এবং বহুমুখী চ্যালেঞ্জ। আব্দুল আলিম, আমি আপনার কাছে আসি। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড একটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যদি প্রশ্ন থেকে যায় যে নতুন দলকে সরকার সাহায্য করছে কিনা, কিংবা নতুন দল যেটি বলছে যে অন্যান্য দলও তো সুবিধা নিচ্ছে, তখন কি আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি বা সরকারের যে নিরপেক্ষতা, সেটা একটা বড় প্রশ্নের মুখে পড়তে পারে? জি, সেটা অবশ্যই পড়তে পারে, কারণ যখন কোনো একটা সরকার, সেটা যে নামেই থাকুক না কেন, সেটা কেয়ারটেকার সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, কিংবা অন্য যে কোনো নামে থাকতে হবে, যদি কোনো একটা পলিটিক্যাল পার্টির প্রতি তাদের সমর্থন থাকে,
তখন কিন্তু সেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আর যখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে তখন কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ কোনো একটা দলকে যখন একটা সরকার সমর্থন দেবে তার মানে তাদের প্রার্থীকে তারা সমর্থন দিচ্ছে, তাদেরকে চাচ্ছে যে ওই প্রার্থীরা নির্বাচনে জিতে আসুক সামহাউ। তখন কিন্তু আর লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? আপনার প্রত্যেক প্রার্থী সমান সুযোগ পাবে, অর্থাৎ মাঠটা সমতল হবে। একটা দল থাকবে পাহাড়ের উপরে, আর একটা দল পাহাড়ের নিচের থাকবে, সে নিচের থেকে সে ফুটবল নিয়ে উপরে দিকে উঠবে, আর এক দল ফুটবল নিয়ে উপরে দেখতে নিচে নামবে। এটা তার লেভেল প্লেইং ফিল্ড হবে না। এই জন্যে মাঠটা সবার জন্য সমান থাকতে হবে, এবং এই সমানটা রাখার জন্যে সরকারকে কোনো দলের দিকে কোনো প্রার্থীর দিকে তাকানো যাবে না। এটা হচ্ছে আপনার নির্বাচনকালী সরকারের মূল কনসেপ্ট। আমরা অতীতে যেটা দেখেছি, আপনার 1991 সালে কেয়ারটেকার সরকার ছিল, 2091 সালের পরে 96 সালের জুন মাসে ছিল, তাই না? জুনের পরে 2001, তারপরে 2008 দেখলাম 4টা কেয়ারটেকার সরকার। এবং যেসব দেশে এই ধরনের সরকার অন্তর্বর্তীকালীন হোক বা যেভাবে হোক না কেন, আপনি ধরেন নেপালের রাজতন্ত্রের পতনের পর যখন একটা সরকার গঠন করা হলো, সেটা অনেকটা এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তারা কিন্তু ওই একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করেছিল, যে সরকার কারো দিকে তাকাবে না, তারা তাকাবে নির্বাচনের দিকে। হ্যাঁ, ওইটাই হতে হবে। জাতীয় সংসদ নাকি স্থানীয় নির্বাচন, কোনটা আগে, এমন বিতর্কে যখন রাজনীতি সরগরম, তখন সেই বিতর্ক আরও বেড়েছে গণপরিষদ নির্বাচন ইস্যুতে। ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা, তবে এর বিরোধিতা করছে বিএনপি। তাফসির বাবু জানাচ্ছেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল তাদের প্রত্যেকেই এখন নিজ নিজ কৌশল নিয়েই সক্রিয় রাজনীতির মাঠে। এমনকি সপ্তাহখানেক আগে এই মানিক মিয়া অ্যাভিনিউতেই ছাত্রদের যে নতুন দল আত্মপ্রকাশ করেছে, সেই জাতীয় নাগরিক পার্টিও হাজির হয়েছে নিজস্ব রাজনৈতিক দাবি নিয়েই। বিএনপি যখন তাদের রাজনীতির মূল লক্ষ্য করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে হয়, সেখানে জাতীয় নাগরিক পার্টি বলছে নতুন করে সংবিধান প্রণয়নের কথা। আর সেই সংবিধান প্রণয়নের জন্য তারা গুরুত্ব দিচ্ছে গণপরিষদ নির্বাচনের উপর। বিএনপি এই গণপরিষদ নির্বাচনের দাবিকে দেখছে জাতীয় নির্বাচন পেছানোর ইচ্ছা হিসেবে। ফলে দলটি ইতোমধ্যেই এর বিপরীতে অবস্থানের কথা জানিয়েছে। বলছে এ ধরনের দাবি পূরণের জন্য দরকার হবে জনগণের ম্যান্ডেট। এখানে ইলেকশন পিছুতে তো কোনো সুযোগ তো নাই, অলরেডি ডিসেম্বর ইজ টু লেট। আমি তো বলেছি একদিন আমরা গণতন্ত্রহীন অবস্থায় যাওয়ার কারণে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা দীর্ঘায়িত হচ্ছে বিষয়টা। এটা তো এরকম একটা ফ্লুইড সিচুয়েশন, একদিনও থাকার প্রয়োজন তো নেই। আমাদের অনেক চাহিদা থাকতে পারে, সেই চাহিদা তো পূরণ করার সময় এটা না। সেই চাহিদা পূরণ করতে হলে আপনি জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে প্রথম রাজনৈতিক বিতর্ক শুরু হয় সংস্কারকে ঘিরে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এমন প্রশ্নের মধ্যে দ্রুত নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করে বিএনপি। সরকার অবশ্য ইতিমধ্যেই আগামী ডিসেম্বরকে ধরে সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে। এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচনের দাবিকে ঘিরে রাজনীতিতে আবারও আলোচনা। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। কিন্তু গণপরিষদ নির্বাচন এবং এর মাধ্যমে নতুন সংবিধান তৈরির মতো সময় সাপেক্ষ দাবি তুলে ধরে ছাত্রদের দল এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চায়? এমন প্রশ্নে এনসিপি অবশ্য তা নাকচ করছে। গণপরিষদ নির্বাচন চেয়ে আমরা আসলে জাতীয় সংসদ নির্বাচন পেছাতে চেয়েছি, আসলে এর বিষয়টি মোটেও সঠিক না। বরং আমরা এটি বারবার বলেছি একই সাথে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন হওয়া সম্ভব। সেটি সরকার যদি প্রস্তুতি নেয়, চাইলে ডিসেম্বরে সম্ভব, চাইলে জুনে সম্ভব। এটি সরকারের প্রস্তুতির উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা চাচ্ছি দুটি নির্বাচন একসাথেই হোক, যাতে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে সংবিধান পরিবর্তন এবং নতুন সংবিধান করারও ম্যান্ডেট পান, একই সাথে তারা 5 বছর ক্ষমতায় থাকার বা জনপ্রতিনিধি হওয়ার ম্যান্ডেটও পাবেন। কিন্তু এর পরও যে নির্বাচন পেছানো নিয়ে সংশয় সন্দেহ, তার কারণ রাজনীতিতে শুধু জাতীয় নির্বাচন নয়, বরং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জোরালো আলাপ দেখা যাচ্ছে। যেখানে জাতীয় নাগরিক পার্টি তো বটেই, এমনকি জামায়াতের পক্ষ থেকেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। তবে এর বিরোধিতা করছে বিএনপি। এই সরকারের অধীনেই যদি জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষ স্থানীয় নির্বাচনটা হয়ে যায়, তাহলে এই নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার আমরা আশা করতে পারি। তা না হলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যে দলই হোক, তারা সমস্ত স্থানীয় সরকার প্রশাসনগুলো
তার দলের পক্ষে কবজা করে নিতে চাইবে। প্রত্যেকবার স্থানীয় সরকারের যদি আপনি মনে করেন ভালো নির্বাচন হবে, এরকম একটা গভর্নমেন্ট থাকলে, তাহলে প্রত্যেকবার স্থানীয় সরকার যখন ডিউ হবে, তাহলে আপনি কি ওই নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে আবার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করে স্থানীয় সরকার করবেন নাকি? বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ। 5 থেকে 6 ধাপে এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাও একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হলে এবং এর আগেই স্থানীয় সরকার নির্বাচন হলে তার তফসিল ঘোষণা করতে হবে এখনই। যদিও নির্বাচন কমিশন বলছে স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য তাদের কাছে আসেনি। যদি আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করি তাহলে জাতীয় সংসদ নির্বাচন অনেক পিছিয়ে যাবে, এবং সেটি মাননীয় প্রধান উপদেষ্টা যেই ডিসেম্বর এবং পরবর্তী বছরের জুন নাগাদ যেই কথাটি বলেছেন সেটি রক্ষা করা সম্ভব হবে না। তবে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে সম্ভাব্য সময় ধরে নিয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এক পর্যায়ে সব যখন হয়ে যাবে তখন আমরা শিডিউল ডিক্লারের দিকে যাব। তাহলে এইটা আপাতত ডিসেম্বরটা মাথায় রেখে আপনারা জি ডিসেম্বরটাই আমাদের টার্গেট। সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সীমার আভাস দিয়েছে। নির্বাচন কমিশনও ডিসেম্বরকে ধরেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর মাঝে নির্বাচন, সংস্কার, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান কিংবা স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গ এসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে তার মূলে আছে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা এবং তা নিয়ে পাল্টাপাল্টি নানা বক্তব্য। নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে এই সংশয় থেকে যাবে বলেই মনে হচ্ছে। তাপসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। ডক্টর আব্দুল আলিম, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট বললেন যে নির্বাচন পিছিয়ে যাবে স্থানীয় নির্বাচন আগে হলে। আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে হয়ে কাজ করেছেন। বর্তমান পটভূমিতে মানে নির্বাচনের সম্ভাবনা সহ সার্বিক বাস্তবতাটা আসলে কি? দেখুন, এই আমরা যে নির্বাচনগুলো গত 15 বছরে দেখেছি, ওই ধরনের নির্বাচন তো আমরা আর করতে পারবো না, সেটা করার কোনো সুযোগ নেই। এই জন্যে কিছুটা পরিবর্তন লাগবেই। আমরা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো প্রণয়ন করেছি ওইগুলোকে আমরা আসলে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শর্ট টার্ম রিকমেন্ডেশন, একটা মধ্যমেয়াদী এবং আর একটা দীর্ঘমেয়াদী। আপনি যে স্বল্পমেয়াদী যে রিকমেন্ডেশনগুলো আছে এগুলো করা, বাস্তবায়ন করা খুব সহজ ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সংসদ না থাকলেও যখন সংসদ থাকে না তখন কিন্তু অধ্যাদেশ আকারে আইনগুলোকে জারি করা যায়। আমাদের যে প্রধান নির্বাচন আইন, গণপ্রতিনিধি আদেশ, যেটা আরপিও নামে পরিচিত, সেটাও কিন্তু 1972 সালে প্রথম অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। সো কিছু বিষয় আছে যেগুলো আমরা এখন থেকেই, আমরা আমাদের প্রতিবেদন দিয়েছি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, এখন মার্চ মাসের আজকে 7 তারিখ, অর্থাৎ 6 তারিখ, তখন থেকেই যদি প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। ওই যে শর্ট টার্ম যে রিকমেন্ডেশনগুলো আছে এগুলো হাতে নিয়ে খুব দ্রুত গতিতে যদি একটা রোডম্যাপ প্রণয়ন করা হয়, হ্যাঁ, যে আপনি যে সমস্ত কিছু মিলিয়ে যে প্রশ্নগুলো উঠতেছে সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে যদি একটা রোডম্যাপ তৈরি করা হয়, যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং এই সাথে দরকার হচ্ছে একটা ঐক্যমত। কারণ আপনি যে 5 আগস্টের যে ঘটনা ঘটে গেছে তারপরে প্রত্যেকটা দলের একটা জায়গায় আসতে হবে যে আমরা কি চাই। তার জন্য সরকার একটা কমিশন গঠন করে দিয়েছে, জাতীয় ঐক্যমত কমিশন। তার মাত্র একটা বৈঠক হয়েছে, আমরা দেখেছি 15ই ফেব্রুয়ারি সম্ভবত, কিন্তু তারপরে কিন্তু আর কোনো কিছু হয় নাই। সো সবাইকে আলাপ করে একটা টেবিলে আসতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। আমি এই ঐক্যমতের জায়গাটা যেটা জনাব আব্দুল আলিম বললেন, আমি সেই জায়গা থেকে আপনার কাছে আসি। ঐক্যমত তো একটা বড় একটা বিষয় যেটা হতে হবে বলছেন, কিন্তু নতুন দল, আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন দল গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়নের মতো মানে লক্ষ্যের কথা বলছে, আবার বিএনপি এর বিরোধিতা করছে। তার মানে ঐক্যমতটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এই জায়গাটাতে। মানে এই যে পাল্টাপাল্টি অবস্থানগুলো, এগুলোকে কিভাবে দেখেন? আমরা যে দলের বক্তব্যকে সর্বাগ্রে নিয়ে আসছি সেই দলের এখনো কোনো সুলিখিত গঠনতন্ত্র নেই। সে দলের এখনো নিবন্ধন প্রক্রিয়া বাকি। ধরে নিই নিবন্ধন হয়তো তারা আবেদন করবেন, সময় মতো পাবেন। তার মানে গঠনতন্ত্র এখনো প্রস্তুত হয়নি, কিন্তু ব্যাপকভাবে জানান দিয়ে একটা দল গঠন করেছে এবং তারা প্রধান 3টি দাবি করেছে। সেই দাবি এখন সর্বাগ্রে আলোচিত হচ্ছে, সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং আমি একটু আগে বলেছিলাম যে এই দাবিটা এখন কিন্তু রাজনৈতিক দাবি, কারণ সে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। এই দাবিটা এখন যদি আপনি বলেন যে অভ্যুত্থান পরবর্তী
যারা এটার অগ্রভাগে ছিলেন তাদের দাবি, বা সকল শিক্ষার্থীর দাবি, বা যুব নারী পুরুষের দাবি, তাহলে কিন্তু সে দাবি থাকতেই পারে মাঠে। কিন্তু রাজনৈতিক দল যখন বলে তখন কিন্তু সেটা রাজনৈতিক দাবি, এবং সেই দাবির সঙ্গে আর একটা রাজনৈতিক দাবি তো মেলার কথা না। কারণ বিএনপিতে এই প্রক্রিয়ার অংশ না, বা অন্যান্য দলগুলোতে এই প্রক্রিয়ার অংশ না, তাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই অভ্যুত্থান পরবর্তীতে তারা তাদের এজেন্ডাটাকে কিভাবে পুনর্বিন্যাস করবেন, কতটুকু গ্রহণ করবেন, কতটুকু গ্রহণ করবেন না। আপনি যদি ওই আঙ্গিকে বলেন তাহলে তো আমি ঐক্যমতের কোনো সুযোগ দেখি না, কারণ প্রত্যেকের জায়গাতে স্থির, এবং প্রত্যেকের রাজনৈতিক এজেন্ডাটি সামনে দিচ্ছেন, এবং যার এজেন্ডা শেষ পর্যন্ত টিকে থাকে, এবং সেই টিকে থাকার একটা বড় জায়গা হতে পারে নির্বাচন। যদি নির্বাচনে যারা প্রধান তিনটি এজেন্ডা দিচ্ছেন যদি তারা সেই ধরুন সাফল্যে পৌঁছাতে পারেন তাহলে তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ থাকবে। যদি সেটা না করেন তাতে যে বিপ্লবের কোনো কিছু বাস্তবায়িত হবে না সেটা মনে করি না। কিন্তু ওই ক্ষেত্রে প্রত্যেকের এজেন্ডা একটা ঐক্যমতে পৌঁছাবে এটা আমার কাছে অবাস্তব মনে হয়। বরং আপনি বলতে পারেন যে কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনগুলোতে যে সুপারিশ করা হয়েছে, যেটা সবার জন্য প্রযোজ্য বলে আমরা মনে করছি, সেখানে যদি একটা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি, এবং প্রত্যেকটা দল, যেমন বিএনপি হয়তো বলবে যে আমার 31 দফা দেওয়া আছে, শিক্ষার্থীরা বলবে আমাদেরও দফা, শিক্ষার্থী না বলে নতুন দল, অন্যান্য দলগুলো তাই বলবে, তখন সে একটা চাপের মধ্যে পড়বে যে তার বিদ্যমান যে কর্মসূচি আছে সেই কর্মসূচি কতটুকু সংযোজন বিয়োজন সে করবে। অথবা ঐক্যমতের জায়গাটা এই দুটো ধারা স্পষ্ট হওয়া খুব প্রয়োজন। আব্দুল আলিম, যেটি শামীম রেজা বলছিলেন যে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের বিষয়টি, সেটি কতটা বাস্তবায়ন করা সম্ভব সেটি নিয়েও বিতর্ক আছে, এবং রাজনৈতিক দলগুলো আসলে সেগুলো কতটা গ্রহণ করবেন সেই প্রশ্নটাও কিন্তু এখন বিদ্যমান। কিন্তু দরকারি সংস্কার না হলে অতীতের মতন যে ভোট প্রভাবিত হবে না, মানে সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করা কি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে না? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এটা আগে মেনে নিতে হবে যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ চাই, যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং তার জন্য মিনিমাম কিছু রিফর্ম অবশ্যই প্রয়োজন হবে। এই বিষয়ে বোধহয় কারো দ্বিমত নেই। কিছু বিষয় আছে যারা আমার মনে হয় বিএনপি, জামাত ইসলামী, এই যে নতুন যে পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকে ওই জায়গাতে একমত হবেন যে আমরা অ্যাটলিস্ট একটা পরিবর্তন চাই বিফোর দ্য নেক্সট ইলেকশন। কাজে এটা করতে গেলে সরকারকে এখন একটা উদ্যোগ নিতে হবে, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে, একদিন যাচ্ছে একদিন চলে যাচ্ছে, 24 ঘন্টা চলে যাচ্ছে। কাজে সরকারকে এখন একটু ধীর গতি, হ্যাঁ আমার কাছে মনে হয় যে এখনই সবাইকে টেবিলে ডেকে বসতে হবে, এবং সংস্কার কমিশন করে যে রিকমেন্ডেশন সেগুলো সবার সামনে নিয়ে, এই যে এক নম্বর রিকমেন্ডেশন এটা, 2 নম্বর এটা, আমরা এই বলছি যেহেতু সরকার একটা ঐক্যমত কমিশন গঠন করেছে, তারা এটা এদের দায়িত্ব এটা, যে এই প্রত্যেকটা রিকমেন্ডেশনে সবার সামনে বসবে, তারা আলাপ করবে, কথা বলবে, এবং আমার কাছে মনে হয় যে কিছু বিষয়ে ঐক্যমত আসা সম্ভব, এটা অসম্ভব কোনো বিষয় না। ধন্যবাদ শামীম রেজা। এই যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান, তারা যখন ভোটের রাজনীতির সমীকরণ মেলাতে চাচ্ছেন তখন কি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও একটা নতুন ধরনের বড় সংকটের শঙ্কা থেকে যায়? মানে আশঙ্কা তৈরি হয় কিন্তু সংকটের আগের একটা লক্ষণ, এবং এত পাল্টাপাল্টি বিবৃতি আসছে, বিবৃতিগুলো এত দ্রুত পাল্টাচ্ছে যে কোনো বিশ্লেষকের পক্ষে এটা একটা পূর্ণকালীন সময়ের কাজ হয়ে উঠেছে প্রতিনিয়ত এটাকে লক্ষ্য রাখা। সুতরাং আপনি একটা জনগণের দৃষ্টিকোণ থেকে দেখেন, একজন নাগরিকের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাকে তো একটা জায়গায় মেলাতে হবে, তাকে তো একটা বিশ্লেষণের সুযোগ দিতে হবে। সুতরাং এর কিন্তু একটা প্রভাব পড়ে, এবং যারা প্রধান অংশীজন তারা যদি প্রতি মুহূর্তে তাদের অবস্থান বদলাতে থাকেন এবং অনিশ্চিত বক্তব্য দিতে থাকেন, যেটা খুব উন্মুক্ত ব্যাখ্যার দাবি রাখে, তাহলে তো স্বাভাবিক তার একটা প্রভাব পড়বেই। এবং যে কথা উনি একটু আগে বলছিলেন যে সরকারের আমার মনে প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, শুধু কয়েকটা দিন তারিখ দেওয়া, যেদিন তারা লিখিত বক্তব্য দেবে দলগুলো, এটা না হয়ে সরকার যদি স্ব-উদ্যোগী হয়ে, যেটা উনি বললেন যে সে তো একটা কর্মসূচি দিতে পারে যে আমি এইভাবে আপনাদের সঙ্গে আলাপ করব, এবং এইভাবে একেবারে এতটা আনুষ্ঠানিক না হয়ে অনানুষ্ঠানিকভাবে হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে ডেকে যদি একটা টাইম বাউন্ড একটা ধারণা পাওয়া যেত যে এই সময়ের মধ্যে আমি ধারণাটা আনবো, তাহলে যে কাজটা করা যেত, নাগরিক সমাজ পারতেন, চাপ সৃষ্টিকারী সংগঠনগুলো পারতেন, যে রাজনৈতিক যে দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো, সে যেন এই বিষয়গুলো তার ইস্তেহারে সংযুক্ত করে এবং সে কতটুকু সংস্কার করবে সেই লক্ষ্যে তাকে তখন জবাবদিহিতার আওতায় আনার জন্য একটা চিন্তা ভাবনা করা যেত। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। এরই সঙ্গে শেষ করতে যাচ্ছি আজ, তবে তার আগে জানিয়ে রাখি কয়েক সপ্তাহে বিরতিতে যাচ্ছে বিবিসি টেলিভিশন অনুষ্ঠান, ফিরবে ঈদের পর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।